আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের কিছুদিন আগে এগ্রি 2.1 কোর্সের ক্লাস শেষ হলো। এই মুহূর্তে হচ্ছে যে আমরা এগ্রি প্রিসাইজ রিকল ব্যাচ চালু করলাম। তো এটা সম্পূর্ণ ফ্রি অ্যাজ ফার অ্যাজ আই নো। তো ঘটনা হচ্ছে এখানে আমরা কি করবো ভাইয়া, এখানে কি আমরা সব শিখবো? না ভাই, আমরা সব শিখবো। এখানে ভাইয়া জাস্ট দেখাই দিব। আসলে এখানে আপনাদের কাছে যত বই আছে সেখানেই দেখানো আছে। আমিও কোনো একটা বই থেকে নিয়ে আসছি খুঁজে খুঁজে যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো হচ্ছে যে আপনার এগ্রি প্রিসাইজ রিকল ব্যাচে আমরা কি করব, আমরা করব কি, আমরা দেখব যে কোন চ্যাপ্টারের এখন কোন জিনিসগুলো দেখা বেশি গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো অবশ্যই দেখে যেতে হবে। এবং তার মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন আছে যেই কোশ্চেনগুলোর প্যাটার্ন ফ্রিকুয়েন্টলি রিপিট হচ্ছে। তো ভাইয়া সেগুলো দেখায় দেওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই জানেন যারা আমার ক্লাস করছেন যে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, এই তিনটা চ্যাপ্টার কখনই একটা ক্লাস 1-1.5 ঘন্টার ক্লাসে শেষ করা সম্ভব না। এই তিনটার জন্য কয়েকটা ক্লাসের প্রয়োজন হয়। তো যাই হোক, আমাদের যেহেতু রিকল ক্লাস, আমরা হচ্ছে জাস্ট হালকা পরিসরে রিকল করব, কি পড়া লাগবে না পড়া লাগবে জানবো, সাজেশন নির্ভর ক্লাস হবে। তো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তারেক মাহমুদ। আমি পরিচয় তো দেওয়াই আছে, আমি ব্যারোসো বায়োলজির ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। তো যাই হোক, আমরা দেরি করবো না, আমরা শুরু করে দিব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে চলেন শুরু করে দিই। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা থেকে আমরা কি কি পড়বো। ঠিক আছে, আমাদের জানতে হবে ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার থেকে এই ফাইনাল মোমেন্টে আমাদের কি কি জিনিস রিভিশন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাইলে ভাইয়া একটু দেখাই দিচ্ছি। ম্যাট্রিক্স থেকে আপনার এই মুহূর্তে ম্যাট্রিক্সের পরিচিতি ও প্রকারভেদ। ম্যাট্রিক্সের পরিচিতি ও প্রকারভেদ বলতে কি বোঝাচ্ছে? ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স আছে, যেমন ধরেন স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স, এই বিভিন্ন রকমের ম্যাট্রিক্সটা কোনটা কিভাবে বুঝবেন আপনি। আপনাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটা আপনি কিভাবে বুঝবেন যে এটা সমঘাতী ম্যাট্রিক্স, এই জিনিসগুলো আপনার জানা লাগবে, এই জিনিসগুলো প্র্যাকটিসে থাকা লাগবে, এই জিনিসগুলো আসতে পারে। তারপর ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণয় করলে সেই ম্যাট্রিক্সের মানটা যদি শূন্য হয় তাহলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তো ওই রিলেটেড কিছু ম্যাথ আছে, সেটা আসতে পারে। তারপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। হ্যাঁ, আপনাদের নর্মালি যেটা বুঝি যে 4x4 এই আকারের কোনো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে দিবে না, বা 3x3 আকারেরও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে দিবে না। আপনাদেরকে 2x2 আকারের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় বা এ ইনভার্স নির্ণয় করতে দিবে। তো সেই ক্ষেত্রে শর্টকাট আছে, আমি দেখাই দিব না, আনছি আজকে। তারপরে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের মাত্রা বিষয়ক অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে দিতে বলতে পারে যে তৃতীয় ম্যাট্রিক্সটা মাত্রা বের করো। ঠিক আছে, তারপর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, গুণ, সমতা নির্ণয়, এগুলো তো খুব নর্মাল জিনিস, এগুলো জানেন। তো এই জিনিসগুলো যাওয়ার আগে অবশ্যই রিভিশন দিবেন। নির্ণায়কের ক্ষেত্রে কি লাগবে ভাইয়া? নির্ণায়কের কিছু ধর্ম দেওয়া আছে। যেমন ধরেন দুইটা কলামের মান যদি সেম হয় বা দুইটা সারির মান যদি সেম হয়, সেই নির্ণায়কের মানটা কি হয়? শূন্য হয়। নির্ণায়ককে যদি কোনো একটা স্কেলার রাশি দিয়ে গুণ করা হয়, তাহলে নির্ণায়কের যেই কোনো একটা রাশি বা যেই কোনো একটা কলামকে ওই ভুক্তিটা দ্বারা গুণ করা হচ্ছে বা ওই স্কেলার রাশি দ্বারা গুণ করা হচ্ছে, এটা আমরা বুঝি। তো এই ধরনের বেশ কিছু শর্ত আছে নির্ণায়কের ক্ষেত্রে। তো নির্ণায়কের গুণাবলীগুলো পড়তে হবে আপনাদের। তারপরে অনুরাশি নির্ণয়। আমরা কি জানি? আমরা জানি কি অনুরাশি কিভাবে নির্ণয় করে। কোনো একটা ভুক্তির অনুরাশি নির্ণয় করতে বলে ওই ভুক্তির কলাম বাদ, ওই ভুক্তির সারি বাদ, বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা নির্ণয় করলেই তার অনুরাশি চলে আসে। আর চিহ্নযুক্ত অনুরাশিকে কি বলা হয়? সহগুণক বলা হয়। তারপর নির্ণায়কের মান নির্ণয়, কমন কথা, নির্ণায়কের মান তো সবাই নির্ণয় করতে পারেন। তো এই জিনিসগুলো আপনারা দেখে যাবেন। ঠিক আছে, এগুলো জানলেই মোটামুটি হয়ে যাওয়ার কথা। তবে আশা করতেছি হয়ে যাবে। আপনারা রিভিশন দিবেন আর কি, রিভিশন দেওয়ার সময় এগুলোকে প্রায়োরিটাইজ করবেন। তো এখন দেখেন ভাইয়া কিছু উদাহরণ নিয়ে আসছি। তার মধ্যে প্রথম উদাহরণটা হচ্ছে এই যে প্রশ্নটা কি দেওয়া আছে, 1 3, এই যে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি রকম ম্যাট্রিক্স? এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স, কারণ এখানে সারির সংখ্যা কত? একটা, আর কলাম সংখ্যা কত? দুইটা। এই যে দেখেন, এটা হচ্ছে 1/2 আকারের ম্যাট্রিক্স, সারি একটা, কলাম দুইটা। আচ্ছা, আবার এটার সাথে গুণ অবস্থায় আছে yx 5x। এটা একটা 2/2 আকারের ম্যাট্রিক্স, তাই না? এটা একটা 2/2 আকারের ম্যাট্রিক্স গুণ আকারে আছে। তো বলছে এই দুইটা ম্যাট্রিক্সকে যখন গুণ করবেন তাহলে আপনি যেই মানটা পাবেন সেটা হচ্ছে পাবেন কত? 12 আর 4 পাবেন, মানে আরেকটা সারি ম্যাট্রিক্স পাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা এই ম্যাট্রিক্সটা যে সারি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা কত বা সারি সংখ্যা কত কেমনে বুঝবো? দেখেন 1/2 আকারের ম্যাট্রিক্সের সাথে 2/2 আকারের ম্যাট্রিক্স গুণ দিলে কত পাওয়া যায়? 1/2 আকারের ম্যাট্রিক্স পাওয়া যায়, তাই না? এগুলো আমি কিন্তু ক্লাসে আপনাদেরকে শিখাইছিলাম। তাহলে এটা দেখেন তো, একটা সারি দুইটা কলাম বিশিষ্ট, এই যে 1/2 আকারের ম্যাট্রিক্স পাইছি। যাই হোক, তো এইটার মধ্যে ম্যাট্রিক্সের কি আছে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতার অঙ্ক, বাট এটার মধ্যে ম্যাট্রিক্সের গুণও করা লাগে। হ্যাঁ, তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করি? আমরা করি হচ্ছে এই যে প্রথম কলামটাকে চিন্তা করি যে এটার উপর আছে, প্রথম কলামটা দাঁড়ায় আছে না, এটার উপর এনে সহায় দেন, সহায় দিয়ে এবার গুণ করেন। তাহলে গুণ যদি করি কত আসবে? y একে y প্লাস হচ্ছে 3 5 15। তো প্রথম কলামের কাজ শেষ।
প্রথম কলাম থেকে আমি প্রথম কলামই পাবো, হ্যাঁ প্রথম কলাম থেকে গুণ যখন দিচ্ছি প্রথম কলাম থেকে প্রথম কলামের ভ্যালু পাইছি। এবার হচ্ছে দ্বিতীয় কলাম কি এক্স এক্স দেওয়া আছে তাই না ভাই, আরেকবার চেক করি, হ্যাঁ এক্স এক্স দেওয়া আছে, তাহলে এক্স এক্সকে এটার উপর এটা দাঁড়ায় ছিল, এটাকে এটার উপর এনে সহায় দিলাম, তাহলে এবার আবার গুণ করেন এক্স একে এক্স প্লাস 3x এক্স, তাহলে এই হচ্ছে আপনার ঘটনা। হ্যাঁ আচ্ছা, দ্বিতীয় কলামকে দিয়ে যখন গুণ করছি তখন দ্বিতীয় কলাম পাইছি এখানে, হ্যাঁ আচ্ছা তারপরে এখানে কত 12 4, আচ্ছা ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি কি, এখান থেকে আমরা ম্যাট্রিক্সের সমতাকে যদি ইউজ করি তাহলে এই ভুক্তি আর এই ভুক্তি সমান হবে, মানে হচ্ছে y প্লাস 15 ইকুয়াল টু কত হবে 12 হবে, তার মানে y ইকুয়াল টু কত হবে -3 হবে। আবার দেখেন x প্লাস 3x মানে হচ্ছে 4x, 4x ইকুয়াল টু 4, অতএব x ইকুয়াল টু কত আসবে 1 আসবে। তার মানে আমাদের উত্তরটা কত আসতেছে ভাই, উত্তরটা আসতেছে হচ্ছে x এর ভ্যালুটা হচ্ছে 1 এবং y এর ভ্যালুটা হচ্ছে -3, x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু কত -3, এই যে ডি নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। আই হোপ সবাই এই জিনিসটা বুঝতে পারছেন, হ্যাঁ খুবই ইজি জিনিস এগুলা। আচ্ছা তারপরে কি আছে ভাইয়া, তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে এগুলা কোথায় আসছে ভাইয়া, এগুলা কোথা থেকে আনছেন, এটা যদি প্রশ্ন করেন এগুলো হচ্ছে বিগত কৃষি ইউনিভার্সিটির প্রশ্ন বা কৃষি প্রশ্ন ব্যাংক থেকে নিয়ে আসছি। হ্যাঁ তো কৃষি প্রশ্ন ব্যাংক থেকে কেন এগুলাই আনছি, কারণ এই টাইপের প্রশ্ন রেগুলার রিপিট করে দেখলাম, এই জন্য মোস্ট ফ্রিকুয়েন্ট কিছু প্রশ্ন নিয়ে আসছি। আচ্ছা তো এইখানে প্রশ্নটা কি বলছে, ম্যাট্রিক্স এর ক্রম 4/3, মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের যেই আকার সেটা হচ্ছে 4/3 আকারের ম্যাট্রিক্স, তারপরে আরেকটা ম্যাট্রিক্সের ক্রম বি এর ক্রম হচ্ছে 4/2 আকারের ম্যাট্রিক্স, কেমন? তো এখন আপনাকে বলছে যে এ আকারের ম্যাট্রিক্স এটা হইলে বি ম্যাট্রিক্সের আকৃতি এটা হইলে আপনাকে বলছে যে এ ট্রান্সপোজ করার পরে সেটার সাথে যদি বি দিয়ে গুণ করি তাহলে কত আকারের ম্যাট্রিক্স পাবো, এটা জানতে চাইছে। তাহলে আপনাদেরকে আমি শিখাইছিলাম এ ম্যাট্রিক্সের মাত্রা যদি এটা হয়, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে 3/4, জাস্ট কলাম আর সারিটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা তাহলে এখন ভালো করে খেয়াল করি, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মানটা হচ্ছে 3/4 আর হচ্ছে বি ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে 4/2। খেয়াল করেন দুইটা ম্যাট্রিক্সের গুণ তখনই হয়, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, দুইটা ম্যাট্রিক্সের গুণ তখনই হয় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম হয়। দুইটা সেম আছে না, 4 আছে না, আছে, তাইলে আপনি এখান থেকে কত বাই কত আকারের ম্যাট্রিক্স পাবেন, 3/2 আকারের ম্যাট্রিক্স পাবেন, দ্যাটস ইট। ঠিক আছে, তার মানে আপনার উত্তরটা কত, উত্তরটা হচ্ছে এ নম্বরটা, এটা হচ্ছে 3/2 আকারের ম্যাট্রিক্স পাওয়া যাবে, কেমন? আই হোপ সবাই ক্লিয়ার। তারপর দেখেন এই যে সহগুণক, এখন দেখেন আমরা কি করব, সহগুণক বের করব। ঠিক আছে, কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত 1 2 3, এই ম্যাট্রিক্স না, এটা নির্ণায়ক দেওয়া আছে 4 5 6 7 8 9। আপনি বলবেন ভাইয়া কেমনে নির্ণায়ক দেওয়া আছে, দুই পাশে দুটো দাগ দেওয়া আছে, এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকতো বা ডাবল দাগ দেওয়া থাকতো তাইলে এটা ম্যাট্রিক্স বলতাম, বাট আমাকে এখানে কি দেওয়া আছে, আমাকে এখানে নির্ণায়ক দেওয়া আছে। হ্যাঁ, কারণ একটা করে দাগ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, এটার মধ্যে বলছে 6 এর সহগুণক কত, 6 এর সহগুণক কত, এটা সহগুণক। তো ভাই আপনাদেরকে কি বলছিলাম, যখন 6 এর সহগুণক নিব তখন এটা সারিও বাদ, এটার কলামও বাদ, এগুলা কাটা, এগুলা ভুলা যাব। তাহলে বাকি আছে কি, বাকি আছে হচ্ছে 1 2 7 8, এই যে এদেরকে নিলাম। ঠিক আছে, আচ্ছা সহগুণকের সামনে চিহ্ন থাকে, অনুরাশির সামনে চিহ্ন থাকে না। আপনাকে যদি বলতো 6 এর অনুরাশি কত, এটা অনুরাশি, শেষ। যদি বলে যে 6 এর সহগুণক কত, তাইলে এটার সামনে একটা চিহ্ন দিতে হবে। এখন আমার চিহ্নটা কিভাবে দিব ভাইয়া, আমি দেখবো 6 এর অবস্থান কোথায়, 6 কোথায় অবস্থান করতেছে, দেখেন তো 6 এর অবস্থান হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর সারি, 6 2 নম্বর সারিতে অবস্থান করতেছে। 6 এর কলাম সংখ্যা কত, 6 এর কলাম সংখ্যা তো 1 2 3, 6 হচ্ছে 3 নম্বর কলামে অবস্থিত, সে 2 নম্বর সারি আর 3 নম্বর কলামে অবস্থিত। তাহলে তার চিহ্ন কিভাবে হবে, -1 টু দি পাওয়ার 2 + 3, দেখেন তো 2 + 3 মানে কত 5, -1 টু দি পাওয়ার 5 মানে -1, তার মানে মাইনাস হবে এটা সামনের চিহ্ন। আর নির্ণয় কিভাবে করি, 8 1 8 -7 × 14, তার মানে হচ্ছে -6 আসতেছিল, তো -7 হচ্ছে +6, তার মানে 6 এর সহগুণক হচ্ছে +6। ঠিক আছে, 6 এর সহগুণকের মানটা কত আসবে, +6 এর মান আসবে। আচ্ছা তো এখন ভালো কথা, আপনাকে বলছে 6 এর সহগুণক কত, আমরা কি জানি চিহ্নযুক্ত অনুরাশি, আমাকে তো মান চাইনি, তো মান চাইলে আমি এভাবে বের করতে পারতাম হয়তো। ঠিক আছে, তো মান যেহেতু চাই নাই, মান চাই নাই, বাদ দিলাম। তাহলে এখন আমাকে কি বলছে 6 এর অনুরাশি কত, তাহলে আমার দেখেন এখানে মাইনাস আসছে 1 2 7 8, এখন আমার দেখতে হবে এখানে কোনটা সঠিক। দেখেন 1 2 7 8, এটার সামনে কি কোনো মাইনাস আছে, নাই, এটা ব্যাঠিক। ঠিক আছে, তারপরে দেখেন এখানে 7 8 উপরে 1 2 নিচে, এটাও ব্যাঠিক। এখানে 1 2 7 8 আছে, বাট সবার সামনে মাইনাস আছে। এখানে একটা বুঝার জিনিস আছে, এটার সবার সামনে মাইনাস আসতো তখনই যদি এটা একটা ম্যাট্রিক্স হইতো, এটা একটা ম্যাট্রিক্স হলে এটা সবার সামনে মাইনাস আসতো, কিন্তু এটা যখন একটা নির্ণায়কের ধর্ম বলে, এর যেই কোনো একটা সারি বা কলাম
নেগেটিভ হইতে পারবে, আর কেউ নেগেটিভ হইতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে গুণ দেই, ধরেন আমার এই যে এখানে অপশন অনুযায়ী আমি যদি শুধু উপরের সারিকে মাইনাস দিয়ে গুণ দিই তাইলেই হচ্ছে -1 -2 আর 7 8। তার মানে এখানে সি নম্বরটা হচ্ছে সঠিক, ঠিক আছে? আপনি বলবেন ভাইয়া ডি নম্বরটা কেন হলো না? কারণ এটা ম্যাট্রিক্স না, নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা কলাম স্কেলার রাশি দ্বারা গুণ হয়। এখানে স্কেলার রাশিটা কত? -1 দ্বারা গুণ হয়েছে যে কোনো একটা সারি বা কলাম। কিন্তু এটা যদি ম্যাট্রিক্স হতো তাহলে হচ্ছে প্রত্যেকটা ভুক্তি আপনার এই -1 দিয়ে গুণ হইতো। তো আশা করি নির্ণায়ক আর হচ্ছে আপনার ম্যাট্রিক্সের মধ্যে যেই মূল পার্থক্যটা সেটা আপনারা ধরতে পারছেন। হ্যাঁ, এটা একটা বেসিক পার্থক্য। তো যাই হোক, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে তার বিপরীত ম্যাট্রিক্স বের করো। তো এটা কি 2x2 আকারের ম্যাট্রিক্স। তো 2x2 আকারের যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, মনে করেন এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম ABCD, এটা একটা 2x2 আকারের ম্যাট্রিক্স, তাই না? তো এটার বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাটটা কি আমরা কিন্তু সবাই জানি। বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাটটা হচ্ছে এই জিনিস আর এই জিনিস জায়গা চেঞ্জ করবে। এই দুজন কি করলো? জায়গা চেঞ্জ করলো। আর এই বান্দা আর এই বান্দার সামনে মাইনাস দিয়ে গুণ হবে, তার মানে -b - c হবে। হ্যাঁ, আর নিচে ডিভাইডেড বাই এই যে এই ম্যাট্রিক্সটার মান কত? এই ম্যাট্রিক্সটার মান হচ্ছে AD - BC না? এই যে AD - BC, এই হচ্ছে এটা শর্টকাট। কেমন? তাইলে ভাইয়া আমাকে যেটা দেওয়া আছে এটার বিপরীত ম্যাট্রিক্স কত হবে চলেন বের করি। ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? A = 1 2 3 4, এই হচ্ছে ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তো এর ইনভার্স যদি করতে যাই তাহলে কি আসবে ভাইয়া? দেখেন তো, 4 আর 1 জায়গা চেঞ্জ করবে। তাহলে 4 আর 1 কে জায়গা চেঞ্জ করে দেন, এই যে 4 আর 1 জায়গা চেঞ্জ করছে, বাকি দুইজনের সামনে মাইনাস হবে। তাহলে -2 আর হচ্ছে -3 ডিভাইডেড বাই এই ম্যাট্রিক্সের মান কত? 4 একে 4, -3 দুগুণা 6। তাহলে কত আসতেছে? উপরে আসতেছে 4 -2 -3 1, আর নিচে আসতেছে -2। তাহলে দেখেন এই যে 4 নম্বরের সাথে আপনার উত্তর মিলে গেছে। এই যে নিচে আছে কত? -2, মানে হচ্ছে -1/2 আছে, তাহলে -1/2, ঠিক আছে? আর হচ্ছে 4 -2 -3 1, তাহলে আপনার এটার উত্তরটা হচ্ছে ডি নম্বরটা। আই হোপ সবাই ক্লিয়ার, কারো এটা নিয়ে কোনো রকমের ঝক্কি ঝামেলা থাকার কথা না। তো আশা করবো এগুলো সবাই পারছেন। তারপর আপনাকে এরকম ম্যাট্রিক্স, এরকম নির্ণায়ক দিতে পারে, বলতে পারে যে এই নির্ণায়কটার মান কত, বলতে পারে কি এই নির্ণায়কটার মান কত। হ্যাঁ, তো এটা বিভিন্নভাবে করা যায় ভাইয়া, জাস্ট কমন যেই সিস্টেমটা সেটা বলে দিই, বা যে সিস্টেমে নর্মালি করে সেটা বলে দিই। খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটা ভুক্তির মান কত? 1 না? প্রত্যেকটা ভুক্তির মান 1। আচ্ছা, এই কলাম বরাবর। এখন আপনি একটা কাজ করেন, আপনি 1 নম্বর কলাম আর 3 নম্বর কলামকে যোগ করেন। আমরা কিন্তু নির্ণায়কের বেলা এরকম করতে পারি, 1 নম্বর কলাম আর 3 নম্বর কলামকে যোগ করলে কি আসবে? a + b + c, a + b + c, a + b + c, তাই না? এই যে খেয়াল করে দেখেন, a + b + c, a + b + c, a + b + c, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আর এখানে কত আছে? 1 1 1, এখানে আছে b + c, c + a, a + b। চক্রক্রমিক ভাবেও চিন্তা করতে পারেন আপনারা, তো যেভাবে খুশি চিন্তা করেন। তাহলে a + b + c কে যদি কমন নিয়ে নিই এখানে, তাহলে কত আসবে? 1 1 1 1 1 1, b + c, c + a, a + b। কেমন? তো এটা হচ্ছে বেসিক নিয়মটা দেখানোর জন্য, বা হচ্ছে বেসিক সূত্রটা আপনার মাথায় গেঁথে দেওয়ার জন্য আমি এভাবে করলাম। দেখেন এই কলাম আর এই কলামের মান কি সেম না? তো নির্ণায়কের ভিতরে পাশাপাশি দুইটা কলাম বা সারি, বা হচ্ছে যে কোনো দুইটা কলাম বা সারির মান যদি শূন্য হয়, বা সেম হয়, যে কোনো দুইটা কলাম বা সারির মান যদি সেম হয়, তাহলে ওই নির্ণায়কের মানটা কি হয়? শূন্য হয়। তার মানে এই জিনিসের মান শূন্য, তার মানে a + b + c × 0 = কত হবে? 0 হবে। তার মানে এই নির্ণায়কটার মান কত হবে ভাই? বি নম্বরটা 0 হবে। কেমন? আশা করি সবাই ম্যাট্রিক্সের এবং নির্ণায়কের এই বিষয়গুলো ক্লিয়ার। দেখেন খুব অল্প পরিসর ভাই কিন্তু দেখায় দিলাম। হ্যাঁ, আশা করব সবাই ক্লিয়ার। তো এখন আমরা যেই চ্যাপ্টারে চলে যাব সেটা হচ্ছে সরল রেখা। ভাই আপনি এরকম লাফ দিয়া চলে গেলেন যে? কারণ এগুলো হচ্ছে রিকল ক্লাস। হ্যাঁ, রিকল ক্লাস। তো আপনাকে কিন্তু আমি এখানে যা যা লাগবে এক্সট্রা সব কিছু কিন্তু বলে দিয়েছি, যে এই জিনিসটা পড়া লাগবে, এই জিনিসটা পড়া লাগবে। আর আমি আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে রেগুলার আসে। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্স নির্ণায়কের জন্য এই টপিকগুলো আমরা সবাই খুবই গুরুত্ব সহকারে শেষ করব, ঠিক আছে? এবং এগুলো শেষ করলে এগুলোর মধ্যে থেকে আসবে, এটা মোটামুটি ভরসা রাখতে পারেন। আচ্ছা, আমাদের তো ম্যাট্রিক্স নির্ণয়কটা ভালোভাবে শেষ হলো। তো এখন হচ্ছে যে আমরা সরলরেখা দেখব। তো সরলরেখা থেকে কোন কোন প্রশ্নগুলো ম্যাক্সিমাম সময় আসে? আচ্ছা, এই যে কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থার পারস্পরিক রূপান্তর, মানে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পোলারে নেওয়া, বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকবে সেখান থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় নেওয়া, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা প্রায় আসে। তারপরে বিভক্তিকরণ সূত্র থেকে খুব বেশি আসে না, বাট আসে, দেখবেন আপনারা।
তারপর ভরকেন্দ্র সংক্রান্ত ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়, এটা রিলেটেড প্রশ্ন আসে। প্রতিবিম্ব নির্ণায়ক বিষয়ক প্রশ্নগুলো একটু কম আসে, বাট আসে। তো ক্ষেত্রফল নির্ণায়ক সংক্রান্ত প্রশ্ন আসে মাঝে মধ্যেই। ঢাল সংক্রান্ত প্রশ্ন রেগুলার আসে। তারপর হচ্ছে পরস্পর সমান্তরাল ও লম্ব রেখা দ্বয়ের ঢাল, মানে ঢাল সংক্রান্ত বলতে সেটার মধ্যে এটাও ঢুকে যাবে। হ্যাঁ, তারপরে তিনটা বিন্দু সমরেখার হওয়ার শর্ত, তিনটা বিন্দু সমবিন্দু হবার শর্ত, বা একই সরলরেখার উপর অবস্থিত, এই জিনিসগুলো আসে। তারপর দূরত্ব নির্ণয়ের সূত্র, মানে হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, বা দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, এই রিলেটেড প্রশ্ন কিন্তু অলমোস্ট রেগুলার আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয়। সরলরেখার সমীকরণ বলতে যেটা অ্যাকচুয়ালি এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়াই, এই টাইপের সমীকরণ খুব গুরুত্বপূর্ণ। তারপরে দিয়ে হচ্ছে যে আপনার এই আকৃতির আর কি সমীকরণ খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো এই আর কি মোটামুটি। হ্যাঁ, তারপরে একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ, একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। আর লাস্ট যেটা, যে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের মান নির্ণয়, দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ভাইয়া দাগায় দিছি, এগুলো ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই টাইপগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। হ্যাঁ, যাদের মনে হচ্ছে যে আমার প্রিপারেশন কম, তারা এগুলো একটু প্র্যাকটিস করে গেলে মোটামুটি কমন পাবেন বলে আশা করি। তাহলে আসেন আমরা কয়েকটা অঙ্ক করি। কি বলছে? বলছে যে √3, π/3 বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? তো খেয়াল করেন এখানে কি দেওয়া আছে ভাইয়া, এখানে হচ্ছে r = √3 দেওয়া আছে এবং θ = π/3 দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কি জানি, x = r cos θ এবং y = r sin θ, এগুলো আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, তাহলে r কত? r এর ভ্যালুটা হচ্ছে এখানে √3। তাহলে √3 cos আপনার এখানে কত, π/3, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তারপরে √3 sin এখানে কত, π/3, π/3 মানে কত, 60 ডিগ্রি। তাহলে √3 × cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, আর √3 × sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, তার মানে আসবে কত, 3/2। তাহলে দেখেন আপনার x এর ভ্যালুটা আসবে √3/2 এবং y এর ভ্যালুটা আসবে 3/2। ঠিক আছে, এই যে ডি নম্বরটা হচ্ছে আপনার উত্তর। আমি আশা করবো সবাই বুঝছেন। তো সেম ভাবে আপনাকে এইটা তো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কার্তেশীয়তে নিছেন, আপনাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকতে পারতো, x এবং y দেওয়া থাকতে পারতো, সেখান থেকে পোলারে নিতে বলতে পারতো। তো সেখান থেকে আমরা r এর ভ্যালু নির্ণয় করতাম কিভাবে, r = √x² + y²। আর থিটা নির্ণয়ের 4টা সূত্র আছে, 4টা কোয়াড্রেন্টের জন্য 4টা সূত্র থাকবে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসগুলো সবাই একবার করে রিভিশন দিয়ে ফেলবেন এবং এই অঙ্কগুলো সবাই ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে দেখেন ভাইয়া বলছিলাম না দূরত্ব বিষয়ক জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এই যে এরকম পাশাপাশি দুইটা সরলরেখা দেওয়া থাকতে পারে, তো বলতে পারে এই সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এটা কিন্তু আসছে, এটা হচ্ছে 21-22 সালের প্রশ্ন। আচ্ছা দেখেন, আপনাকে প্রথম সরলরেখাটা দেওয়া আছে 4x - 3y + 12 = 0, দ্বিতীয়টা দেওয়া আছে 4x - 3y + 3 = 0। এই হচ্ছে দুইটা সরলরেখা। এই দুইটা সরলরেখা দেখতে কেমন জানেন, পরস্পর সমান্তরাল। কারণ দেখেন এই যে 4x - 3y 4x - 3y মিল আছে না, মিল আছে, খালি কি এদের যে ধ্রুবপদটা, এই ধ্রুবপদটা ডিফারেন্ট। তার মানে এরা হচ্ছে পরস্পর কি রেখা, সমান্তরাল রেখা। তো পাশাপাশি অবস্থিত দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাদের যে দূরত্বগুলো আছে, তাদের যে ধ্রুবপদগুলো আছে, ধ্রুবপদগুলোর অন্তর ডিভাইডেড বাই √, x এর সামনে সহগ কত, 4², মানে 4। তাহলে x এর সামনে সহগটা ধরেন যে a, আমরা ধরে নিলাম সমীকরণ দুইটা এরকম, a1x + b1y + c1 = 0। আর একটা সমীকরণ ধরে নিচ্ছি a2x + b2y + c2 = 0। এরকম যদি দুইটা সমীকরণ এরা পরস্পর সমান্তরাল যদি হয়, তাহলে অবশ্যই কি হবে দেখেন তো, 4x - 3y। তার মানে এটা যদি 4x - 3y হয়, এটাও 4x - 3y হবে, তার মানে এটাও a1 হবে, এটাও b1 হবে। তাহলে কি করব, তাদের যে ধ্রুবপদগুলোর অন্তর ডিভাইডেড বাই a1² + b1²। ঠিক আছে, আশা করি সবাই ধরতে পারছেন সূত্রটা কি। তাহলে ভাই ওদের ধ্রুবপদ কত, 12 আর 3, তাহলে 12 - 3 কত, 9, ডিভাইডেড বাই √a², a² মানে কত, 4² 4² মানে হচ্ছে 16, আর b² মানে কত, -3² -3² মানে হচ্ছে 9, তার মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই হচ্ছে √, কত, 25, √25 মানে হচ্ছে 5, তার মানে 9/5 একক। ঠিক আছে, 9/5 একক, এইটাই হচ্ছে এই সরলরেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব। খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই প্রশ্নটা দেখেন, এগুলো হচ্ছে বইয়ের প্রশ্ন, এটা সিভাসুতে আসছিল 2017-18 সালে। সিভাসু তো চিনেন সবাই, চিটাগং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি। তো হচ্ছে যে এই ইউনিভার্সিটি অনেক ভালো। তো যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই রকমের প্রশ্ন আসতে পারে। কি বলছে,
-5, -3 এই বিন্দু থেকে 4k বিন্দুর যেই দূরত্ব, এই যে এটা হচ্ছে 4k বিন্দু, ঠিক আছে, -5, -3 বিন্দু থেকে এই 4k বিন্দুর যেই দূরত্ব সেইটা যদি 9√2 হয় তাহলে k এর মান কত, এভাবে করতে দিন। মানে হচ্ছে এই দুই বিন্দুর মধ্যকার দূরত্ব বলা আছে, ঠিক আছে, এই যে এটা। তাহলে আমরা কি জানি, ধরেন যে এই দূরত্ব না দেওয়া থাকলে এই দুই বিন্দুর মধ্যকার দূরত্ব কত হতো, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, উপরে কি রুট, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুই বিন্দুর মধ্যকার দূরত্বটা আমি ধরলাম যে 9√2, এটা আমি জানি না, তো এটা আমি বের করি, √4 - 5 হোল স্কয়ার, কেমন, এই যে এটাকে আমি x1 ধরছি, এটাকে x2 ধরছি, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, কেমন, এই যে এটা আসে ইকুয়াল টু কত, দেখেন তো 9√2, এটা আপনাকে দেওয়া আছে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে 5 কত 9, 9 9 81, ঠিক আছে, আর হচ্ছে k+3 হোল স্কয়ার ইকুয়াল টু কত 9√2। তাহলে এখন খেয়াল করেন তো, দুই পাশে স্কয়ার করে দিই, দুই পাশে স্কয়ার করে দিলে কি আসবে 81 প্লাস হচ্ছে k+3 হোল স্কয়ার মানে কি k স্কয়ার প্লাস হচ্ছে 6k প্লাস হচ্ছে 3 3 9 ইকুয়াল টু 9 9 81 ইন্টু 2। এই হচ্ছে ঘটনা। আশা করি সবাই এটুকু ক্লিয়ার, কি করছি এটুকু ক্লিয়ার। দেখেন আমার কনসেপ্ট হচ্ছে এইটুকু, কনসেপ্ট এই লাইন শেষ, তারপরে জাস্ট ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, এখন যদি ক্যালকুলেশন করি এখন কি আসবে k স্কয়ার প্লাস 6k, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, 81 দোগুণা কত, 81 দোগুণা হচ্ছে 162, তাহলে 162কে এই পাশে আনলে কি -162, কথা কি বুঝতে পারছেন, 162কে এই পাশে আনলে -162, -162 থেকে যদি 81 বিয়োগ করি -81 থাকে, তারপর -81 থেকে আবার 9 বিয়োগ করে দেন, ঠিক আছে, 81 থেকে 10 বিয়োগ করলে 71, 9 বিয়োগ করলে কত আসে 72, তার মানে হচ্ছে -72 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। সবাই কি ক্লিয়ার? কারো কি কোথাও সমস্যা আছে? সমস্যা থাকলে ভাইকে বলতে পারেন যে ভাইয়া বুঝি নেই। এখন আমার কাছে কে এর মান জানতে চাইছে, তাই না? তাহলে এটাকে আমি সমাধান করব। তাহলে কে স্কোয়ার প্লাস, এটা আমার মনে হয় 6 12 72 নিলেই হচ্ছে, 12k - 6k - 72 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমি যদি কে কমন নেই, তার মানে k + 12 - 6 যদি কমন নেই, 6 12 72 ইকুয়াল টু 0। তার মানে k + 12 একটা মান আসতে পারে, আরেকটা আসতে পারে k - 6 ইকুয়াল টু 0। এই হচ্ছে দুইটা ঘটনা। তার মানে হয় k ইকুয়াল টু -12 বা k ইকুয়াল টু 6, এই দুইটার যে কোনো একটা হইলে আপনার উত্তর হবে। -12 আর 6 এর মধ্যে কোনটা আছে দেখেন, আপনাকে +12 দেওয়া আছে আর 6 দেওয়া আছে, তার মানে আপনার উত্তরটা হবে এখানে শুধু 6। আই হোপ সবাই ক্লিয়ার, সবাই আশা করি বুঝতে পারছি যে আমার প্রশ্ন এভাবেও থাকতে পারে, কেমন। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। বলছে এক্স অক্ষের সাপেক্ষে এত বিন্দুর প্রতিচ্ছবির স্থানাঙ্ক নির্ণয় করো। কার সাপেক্ষে? এই যে এক্স অক্ষ ধরলাম এটা, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা আছে এখানে 2, -3। এখন দেখেন কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। আয়নার সাপেক্ষে আপনি নিজের প্রতিবিম্ব দেখেন না, আপনি আয়না থেকে যত দূরে, প্রতিবিম্ব কিন্তু আয়না থেকে ভিতরের দিকে তত দূরে থাকে, ঠিক আছে। তাইলে এটা এই এক্স অক্ষের সাপেক্ষে মানে কি, আয়নাটা হচ্ছে এক্স অক্ষ, তার মানে এক্স অক্ষ থেকে এটার দূরত্ব যদি এইটুকু হয়, এক্স অক্ষ থেকে এই যে প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব, এটার দূরত্ব কি, এটার সমান সমান হবে, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, এক্স অক্ষ থেকে ঠিক এই পয়েন্টে, এক্স অক্ষের সাপেক্ষে এই পয়েন্টটা ঠিক এই বিপরীত পয়েন্টে অবস্থান হবে প্রতিচ্ছবির অবস্থান। হ্যাঁ, তাইলে এই পয়েন্টের ভুজ যদি হয় 2, এই পয়েন্টের ভুজ ডেফিনেটলি হবে কি 2 হবে। আর এটা কি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, এটা কি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত। উপরের দিকে যদি সমান দূরত্ব যায়, এই যে দেখেন তো এক্স অক্ষ থেকে এইটুকু দূরত্ব কত, 3 একক, তো নিচের দিকে আসার কারণে -3, তাহলে উপরের দিকে গেলে জিনিসটা হবে কি +3। তার মানে হচ্ছে এই 2 3 বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে এটার প্রতিচ্ছবি। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। তো এইভাবে একটু বুঝে বুঝে করলে এই জিনিসগুলো কিন্তু ইজি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 2বার আসছে, 9 10 সালে, 16 17 সালে, আমার মনে হয় আরেকবার আসার সময় হয়ে গেছে। আচ্ছা, তো এবার যেই প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি লিখে দিচ্ছি, এ একটা বিন্দু সেটা হচ্ছে 1,0, বি একটা বিন্দু সেটা হচ্ছে 4,1 এবং সি একটা বিন্দু সেটা হচ্ছে 4,5। এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের যে ভর কেন্দ্র সেটার স্থানাঙ্ক কত, ঠিক আছে। তাইলে হচ্ছে এই যে দেখেন, এই তিনটা বিন্দু ত্রিভুজের উপরস্থ তিনটা বিন্দু, এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এখন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করার যে সূত্র বা ভর কেন্দ্র গ্র্যাভিটেশনাল পয়েন্ট জি, সেটা নির্ণয় করার যে সূত্র সেটা আমরা কিন্তু জানি। জি কত হয় দেখেন, ভর কেন্দ্রে যে ভুজ হবে সেটা কি হবে, x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3। আই নো দ্যাট আপনারা সবাই পারেন, y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3। এই হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, কেমন। তাহলে x1 কত, x1 হচ্ছে 1 + x2 হচ্ছে 4, 4 1 5 + x3
আপনার কত 4 একে 5, 5 4 হচ্ছে 9, 9 ভাগ 3 কত 3, ভাইয়া ডিরেক্ট করতেছি। তারপর y1 প্লাস y2 প্লাস y3, তার মানে 0 প্লাস 1 1, 1 প্লাস 5 কত 6, 6/3 মানে কত 2, তার মানে হচ্ছে 3,2, এটা হচ্ছে আপনার ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে। তো এই সহজ সহজ জিনিসগুলো কিন্তু আপনাদের পারা উচিত। তারপর কি বলছে, কে এর মান কত হলে এত 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 এই তিনটা সরলরেখা তো সমবিন্দু হবে। তিনটা সরলরেখা কি হবে বলছে, সমবিন্দু হবে। সরলরেখাগুলো কি দেওয়া আছে, x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 প্রথম সরলরেখাটা। দ্বিতীয় সরলরেখাটা বলা আছে x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0। তৃতীয়টা কি বলা আছে, kx মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0। ভাই সবগুলোকে এক পাশে নিয়ে আসছি, হ্যাঁ। এখন আপনাকে বলছে যে এই সরলরেখা তো সমবিন্দু কখন হবে। তিনটা সরলরেখা দেওয়া আছে, তিনটা সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত কি, তাদের সহগ এবং ধ্রুবপদ দ্বারা গঠিত নির্ণায়কের মান কি হইতে হয়, শূন্য হইতে হয়। যদি তিনটা সরলরেখা কি হয়, সমবিন্দু হয়। সমবিন্দু মানে হচ্ছে এই যে এরকম, দেখেন তিনটা রেখা এই একটা বিন্দু দিয়ে গেছে, তাইলে তাদের দ্বারা গঠিত নির্ণায়কের মানটা কত হবে, শূন্য হবে। তাইলে দেখেন তো x এর সহগ কত 1, এই যে x এর সহগটা কত 1, y এর সহগটা কত -1, আর ধ্রুবপদটা কত -1। তাহলে y এর সহগও লিখলাম, ধ্রুবপদটাও লিখলাম, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, x এর সহগ, y এর সহগ আর ধ্রুবপদ লিখলাম। এই x এর সহগ কত 1, y এর সহগ -3, x এর সহগ 1, y এর সহগ -3 আর ধ্রুবপদটা কত 5, ঠিক আছে। তারপরে x এর সহগটা কত k, তারপরে y এর সহগটা কত -3, ধ্রুবপদটা কত 4। তা ভাইয়া কি বলছে, এদের দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হবে। এটাই হচ্ছে সমবিন্দু হওয়ার শর্ত। সমবিন্দু হওয়ার শর্ত কি, এটাই। তাহলে ভাইয়া এটা কি করবো, এটা তো নর্মাল। এখন হচ্ছে যে আপনি নির্ণায়ক করে দেন, ঠিক আছে। নির্ণায়ক কিভাবে করবো, ধরেন এই সারি বরাবর ভাই করলাম, ঠিক আছে। এই সারি বরাবর ভাই করলাম। তাহলে ফার্স্টে যে পদটা সেটা হচ্ছে কে পদ। এই পদের জন্য যখন নিব এটা বাদ এটা বাদ, তাহলে এই দুইটা গুণ করলে কত হয়, -5 একে 5, এরপর হচ্ছে সূত্রের মাইনাস, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, কে এর সাপেক্ষে গুণ হয়ে গেল। তারপরে -3 সাপেক্ষে, তাহলে মাইনাস দিব, সূত্রের মাইনাস, এটা মাইনাস দিব, আর -3 আসছে, তার মানে মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, হ্যাঁ। তারপর হচ্ছে কি, এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে বাকি কে কে থাকলো, বাকি যারা থাকলো তাদেরকে নেন, তাদেরকে গুণ করেন। তো বাকি হলো 5 একে 5 কত, 5 একে 5 মাইনাস সূত্রের মাইনাস, এটা হ্যাঁ, 5 একে 5 মাইনাস আপনার -1 আসতেছে। এই যে 1 আর -1 গুণ করলে কত, -1 আসতেছে, তার মানে মাইনাসে মাইনাসে +1 প্লাস হচ্ছে 4। যখন 4 নিব তখন কত আসবে দেখেন, 4 কে নিলে 4 এর সারি বাদ, 4 এর কলাম বাদ, তাহলে হচ্ছে -3 আর মাইনাসে মাইনাসে +1, ঠিক আছে, ইকুয়াল টু 0। এই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে -8k, আর 5 একে 6, 3 6 18, আর ওখানে কত আসতেছে -2, তার মানে হচ্ছে -8 ইকুয়াল টু কত, 0। তাহলে এইটা যদি হয় ঘটনা, তাহলে -8k ইকুয়াল টু 18 থেকে 8 গেলে কত থাকে, 10 থাকে, তার মানে -10, তার মানে k ইকুয়াল টু কত, 10/8, তার মানে হচ্ছে 5/4, ঠিক আছে। তার মানে k ইকুয়াল টু 5/4 আসছে ভাইয়া, তার মানে আমার উত্তরটা কত আসবে, সি নম্বরটা। এটা কিন্তু সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 2007-8 সালে আসছিল। তো এই সালে যে এই প্রশ্ন আসবে এমন কথা নেই, বাট এই টাইপে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে ভাইয়া। এখানে যেগুলো আনছে এগুলো হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট আসার প্রশ্নের টাইপ। আচ্ছা, তো এখন কি বলছে, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এ হচ্ছে 1 0, বি হচ্ছে 2 1, আর সি হচ্ছে 4 5। বলছে এই তিন শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক। তাইলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সিস্টেম কি, যদি তিনটা শীর্ষ দেওয়া থাকে তাহলে আমরা সারাংশের নিয়মে করি, হাফ ইন্টু x1 এর ভ্যালুটা কত 1, x2 এর ভ্যালুটা কত 2, x3 এর ভ্যালুটা কত 4, আবার x1, y1 এর ভ্যালুটা কত 0, y2 এর ভ্যালুটা কত 1, y3 এর ভ্যালুটা কত 5, আবার y1 এর ভ্যালুটা, দ্যাটস ইট, ঠিক আছে। আশা করবো এই যে সারাংশের নিয়মে যে ভাইয়া বসাইছি এই সূত্রটা সবার মাথায় আছে বা সবাই ক্লিয়ার, হ্যাঁ। তো সবাই যদি ক্লিয়ার থাকেন তাহলে এটা দেখেন হাফ ইন্টু, এখন কি করব, এখন হচ্ছে সূত্র অনুযায়ী গুণ করব, এই যে কোনাগুনি গুণ করব, 1 1 1 প্লাস 5 2 10 প্লাস 4 0 0। এবার কি করব, মাইনাস দিব, ঠিক আছে। মাইনাস 2 ইন্টু 0 কত 0, মাইনাস 4 ইন্টু 1 কত 4, মাইনাস 5 ইন্টু 1 কত 5। আশা করি সবাই ধরতে পারছেন, হ্যাঁ। তাহলে এটা কত, হাফ ইন্টু, এখন দেখেন তো 10 আর 1 কত 11, 11 থেকে যদি 9 বিয়োগ করেন কত থাকে, 11 থেকে 9 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 2, 11 থেকে 9 বিয়োগ করলে থাকে 2, তার মানে 1 বর্গ একক। এটাই হচ্ছে আপনার ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, সব উত্তর খালি ডি আসতেছে, 1 বর্গ একক, কেমন। আচ্ছা,
তো এখন কি বলছে ভাইয়া, এখন বলছে এই একটা রেখা এবং এই একটা রেখা সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত, দুইটা সরলরেখার অন্তর্গত কোণের মানটা কত সেটা জানতে চাইছে। ঠিক আছে, দুইটা সরলরেখার অন্তর্গত কোণের মান নির্ণয় করার বা সূক্ষ্মকোণ নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে যে tan θ প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এটা হচ্ছে দুইটা সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়ের সূত্র। তো অনেক সময় দেখা যায় যে এই সূত্র ইউজ না করেও আমরা অঙ্ক করে ফেলতে পারি। হ্যাঁ, তো দেখি এটার ক্ষেত্রে কি আছে। এটার ক্ষেত্রে m এর মানটা কত আমরা একটু চেক করি। ঠিক আছে, তো এই সূত্রগুলোকে আমরা আকৃতি দেই 5x মাইনাস 5y রুট 3 প্লাস 2 ইকুয়াল টু কত 0। তাহলে এটাকে আমরা কি দেখেন y ইকুয়াল টু mx প্লাস c আকৃতি দিব। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু, এখন y কে তাহলে এক পাশে নিয়ে যাই, y কে অন্য পাশে নিয়ে যাই, 5y রুট 3 ইকুয়াল টু 5x মাইনাস 2 মাইনাস 5x মাইনাস 2। ঠিক আছে, না 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 ঠিক নাই, এটা হবে কত 5x প্লাস 2 হবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে, মানে 5y রুট 3 কে ভাইয়া ওই পাশে নিয়ে গেছি, তো এটাকে এই পাশে লিখলাম। তাহলে y ইকুয়াল টু, এখন দেখেন 5 রুট 3 দিয়ে সবাইকে ভাগ করি, 5 রুট 3 দিয়ে ভাগ করলে এটা কত হবে x বাই রুট 3 প্লাস হচ্ছে 2 বাই 5 রুট 3। আই হোপ সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে ভাইয়া কি করলাম y ইকুয়াল টু mx প্লাস c। এখন আপনি বলবেন m কই, m হচ্ছে এই যে এটা 1 বাই রুট 3 ইন্টু x, এই যে m ইন্টু x প্লাস হচ্ছে এই যে 2 বাই 5 রুট 3, দ্যাটস ইট। হ্যাঁ, তাইলে এই যে প্রথম রেখাটার ক্ষেত্রে আমার যে m1 এর ভ্যালু সেটা আমি পেয়ে গেলাম। এবার দ্বিতীয় রেখাটা আমি দেখি, দ্বিতীয় রেখাটা কি দেওয়া আছে, দ্বিতীয় রেখাটা আছে 3x রুট 3 প্লাস হচ্ছে 3y মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা দ্বিতীয়টা। হ্যাঁ, তাহলে এটাকেও সেম ভাবে আকৃতি দেন সবাই, 3y ইকুয়াল টু মাইনাস 3 রুট 3x প্লাস হচ্ছে 4। তো এখন এটা কত দিয়ে ভাগ যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, y ইকুয়াল টু mx প্লাস c আকৃতি দিব। তাহলে y ইকুয়াল টু 3 দিয়ে যদি ভাগ করেন মাইনাস রুট 3 ইন্টু এক্স প্লাস হচ্ছে 4/3। তাহলে এখন খেয়াল করে দেখি আমরা কি আছে। আমরা খেয়াল করে যদি দেখি আমাদের m1 এর ভ্যালুটা, m1 এর ভ্যালুটা হচ্ছে 1/√3। m1 এর ভ্যালুটা কত ভাই আমাদের 1/√3, m1 ইকুয়াল টু 1/√3। আর m2 এর ভ্যালুটা কত ভাই, m2 এর ভ্যালুটা হচ্ছে -√3। তো এখন আপনি চাইলে এই সূত্র প্রয়োগ করে এদের মধ্যবর্তী কোণের মানটা বের করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, বাট আমার কথা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আর করা লাগে না হিসাবে, আপনি m1 ইন্টু m2 করেন, m1 ইন্টু m2 যদি করি তাহলে 1/√3 ইন্টু -√3, তাহলে কাটাকাটি গিয়ে কত -1। তো আমরা কি জানি, দুইটা রেখার ঢালের গুণফল যদি কখনো -1 হয় তাহলে রেখা দুটা পরস্পরের উপর কি লম্ব, মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণের মানটা কত 90 ডিগ্রি। আপনি এই সূত্র ফেলে অঙ্ক করলেও দেখবেন আপনার 90 ডিগ্রি আসছে, আর এইভাবে যদি ভাইয়ের মতো চিন্তা করেন তাহলেও 90 ডিগ্রি চলে আসলো। কেমন, তো এই হচ্ছে ঘটনা, তার মানে এদের অন্তর্গত কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। তো আপনি চাইলে এই সূত্র ফেলতে পারেন, এই সূত্র ফেলে দেখবেন আলটিমেটলি ঘটনা সেমই আসবে। ঠিক আছে, সামথিং বাই 0 আসবে। তো সামথিং বাই 0 আসা মানে কি, tan θ মানে কি 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, তো সামথিং বাই 0 মানেও অসংজ্ঞায়িত। তাহলে tan θ মান অসংজ্ঞায়িত কখন হয়, যখন থিটার মানটা 90 ডিগ্রি হয়, তার মানে এদের অন্তর্গত কোণের মানটা 90 ডিগ্রি, দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা তো এবার আরেকটা প্রশ্ন পড়ি, যে সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবিন্দুকে 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে সেই সরলরেখার সমীকরণ হবে নিচের কোনটি। কি বলছে, একটা সরলরেখা আছে যা অক্ষদ্বয়ের মধ্যবিন্দুকে, অক্ষদ্বয় মানে কি, এই যে দেখেন এক্স অক্ষ ওয়াই অক্ষ। আচ্ছা, তাহলে একটা সরলরেখা আছে যা অক্ষদ্বয়ের মধ্যবিন্দুকে, আচ্ছা অক্ষদ্বয়ের মধ্যবিন্দুকে 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। জিনিসটা আসলে এইরকম, এই যে একটা সরলরেখা আছে, সরলরেখাটার এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী যে অংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশের মধ্যবিন্দুটা বলা আছে আপনাকে 1,5 বিন্দু, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, যেই সরলরেখা অক্ষদ্বয়ের মধ্যবিন্দুকে 1,5 বিন্দুকে ছেদ করে, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এটা হবে প্রশ্ন। সেই সরলরেখার সমীকরণ হবে কোনটি। এখন দেখেন প্রশ্নটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, বাট আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স থেকে আপনাকে আমি বলতে পারলাম। তো আপনি কিন্তু এইভাবে জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবিন্দুকে না, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু এটা। ঠিক আছে, যদি 1,5 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, বা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে যদি 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, প্রশ্নটা একটু এরকম। হ্যাঁ, তাহলে সেই সরলরেখার সমীকরণ হবে কোনটি, মানে এই সরলরেখার সমীকরণটা আপনাকে বের করতে বলছে। তা আপনাদেরকে আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন শিখাইছিলাম যে এরকম যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে খণ্ডিত করে এরকম সরলরেখা যদি এই যে মধ্যবিন্দুটা যদি এটা হয় তাহলে এটা হবে a/2, b/2। ঠিক আছে, এই যে মধ্যবিন্দুকে খণ্ডিত করছে না, বা হচ্ছে এই যে মধ্যবর্তী অংশকে খণ্ডিত করছে না, সমদ্বিখণ্ডিত, তাহলে এই পয়েন্টটা হয় a/2, b/2। এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে x/a
প্লাস হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু কত 1, এটা কিন্তু শেখানো হয়েছিল। হ্যাঁ, তাহলে এটা যদি আপনি বুঝেন এক্স বাই এ, তাহলে এখন দেখেন তো মধ্যবিন্দুটা কত, মধ্যবিন্দু মানে হচ্ছে এ বাই টু, এ বাই টু ইকুয়াল টু 1, মধ্যবিন্দুর ভুজ দেখছেন। আর পরে মধ্যবিন্দুর কোটি কত হবে, বি বাই টু ইকুয়াল টু 5, তার মানে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 10। তাহলে আপনার সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই 10 ইকুয়াল টু 1, এক্স বাই টু প্লাস ওয়াই বাই 10 ইকুয়াল টু 1। তো এটার মতো আকৃতি দেই, 10 দিয়ে গুণ দেন, 10 দিয়ে গুণ দিলে এটা হচ্ছে 5x প্লাস হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 10, তার মানে 5x প্লাস y ইকুয়াল টু 10, দিস ইজ ইউর আনসার। 5x প্লাস y ইকুয়াল টু 10, এই যে এই নম্বরটা হচ্ছে আপনার উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই যে মানে একটা সরলরেখা এই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই সরলরেখার রিলেটেড 5টা টাইপ আছে। এই 5টা টাইপের অঙ্কই খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটা টাইপ আসতে পারে এবার। হ্যাঁ, আচ্ছা, সবগুলো শিখে ফেলবেন আপনারা নিজেরা ইনশাল্লাহ, আশা করি। ভাইয়া জাস্ট দেখাই দিতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, এত 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 বিন্দু ত্রয় যদি সমরেখ হয়, সমরেখা হয় লিখছে, সমরেখ হয়, তাহলে কে এর মান কত, মানে কি বুঝাইছে। দেখেন একটা সরলরেখা আছে মনে করেন, এই সরলরেখার উপরে একটা বিন্দু হচ্ছে মাইনাস কে কমা 2, সরলরেখার উপর আরেকটা বিন্দু হচ্ছে 0,5, সরলরেখার উপর আরেকটা বিন্দু হচ্ছে 2 মাইনাস কে কমা 3। এই যে দেখেন একটা সরলরেখার উপর 3টা বিন্দু অবস্থিত হইলে এই বিন্দুগুলোকে বলে সমরেখ, মানে হচ্ছে একই রেখার উপর অবস্থিত 3টা বিন্দু। হ্যাঁ, আচ্ছা, তো 3টে বিন্দু সমরেখ হলে কে এর মান কত। তো সবসময় মাথায় রাখবো 3টা বিন্দু সমরেখ হলে যে কোনো 2টা বিন্দুর ঢাল ইকুয়াল টু অন্য 2টা বিন্দুর ঢাল হয়। তাহলে আমরা যে কোনো 2টা বিন্দুর ঢাল ইকুয়াল টু অন্য বিন্দুর ঢাল, এইভাবে প্ল্যান করে আগাই, ঠিক আছে। এভাবে প্ল্যান করে আগাইলে তো আমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, তো আরেকটা কাজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এই কাজটাই করি। এই 2টা বিন্দুর ঢাল কত আসে দেখেন, ঢাল নির্ণয় করাটাও শিখে গেলেন। তাহলে 2 বিন্দুর ঢাল মানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। হ্যাঁ, তাহলে কোটিদ্বয়ের অন্তর কত, 5 মাইনাস 2 চিন্তা করেন, 5 মাইনাস 2, এই যে এটা y2 মাইনাস y1, আর হচ্ছে x2 মাইনাস x1 নিচে, হ্যাঁ, ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তার মানে হচ্ছে 0 মাইনাস মাইনাস প্লাস কে। এই যে দেখেন কোটিদ্বয়ের অন্তর 5 মাইনাস 2 ইকুয়াল টু ভুজদ্বয়ের অন্তর 0 মাইনাস মাইনাস প্লাস কে, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু এখানে কোটিদ্বয়ের অন্তর কত হবে, 3 মাইনাস 5 ডিভাইডেড বাই এখানে কত হবে, 2 মাইনাস কে মাইনাস 0। আই হোপ যে সবাই এইটুকু ধরতে পারছেন। হ্যাঁ, এটা ঢাল নির্ণয় সূত্র করলাম, এই 2 বিন্দু ঢাল বের করলাম, এই 2 বিন্দু ঢাল বের করলাম। তাহলে এটা কত, 3 বাই কে ইকুয়াল টু মাইনাস 2 বাই 2 মাইনাস কে। তাহলে এটা যদি হয় ভাইয়া, তাহলে একটু গুণ করেন, 3 দুগুণা 6 মাইনাস 3 কে ইকুয়াল টু মাইনাস 2 কে। কেমন, তাহলে 3 কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে অতএব কে ইকুয়াল টু কত চলে আসবে, 6 চলে আসবে। কে ইকুয়াল টু কত ভাইয়া, 6। এখানে 6 আছে কি, আছে। তাহলে এই যে এটা হচ্ছে আমার উত্তর, কে এর মান কত, 6। আই হোপ সবাই বুঝতে পারছি কিভাবে ঢাল নির্ণয় করা যায়। হ্যাঁ, তারপর দেখেন এত সরলরেখার সমান্তরাল এবং এত বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ কত। তাহলে প্রশ্নটা কি, 5x মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0, এই রেখার সমান্তরাল একটা রেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে 2,4 বিন্দু দিয়ে গমন করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কোনো রেখা, এরকম রেখা, যে কোনো রেখার সমান্তরাল রেখার সমীকরণটা হচ্ছে 5x মাইনাস 2y প্লাস কে ইকুয়াল টু 0। হ্যাঁ, এই যে প্রথম অংশটা সেম রাখবো, x আর y সহগ সহ সেম রাখবো, আর হচ্ছে ধ্রুবপদটা জাস্ট চেঞ্জ হবে। এটা সমান্তরাল রেখার ক্ষেত্রে ধ্রুবপদটা জাস্ট চেঞ্জ হবে। এখন এই কে এর মান তো জানি না, এই কে এর মান যদি জানতে হয়, এখন দেখেন বলছে কি, এই রেখার সমান্তরাল সেই রেখাটা নির্ণয় করো, বা এই রেখাটা নির্ণয় করো। এই রেখাটা কি 2,4 বিন্দু দিয়ে যায়, তার মানে 2,4 বিন্দুটা এই রেখাকে সিদ্ধ করবে। তাহলে এই রেখার মধ্যে 2,4 বিন্দু যদি বসায় দেন, তাহলে 5 দুগুণা 10 মাইনাস 4 দুগুণা 8 প্লাস কে ইকুয়াল টু 0, তার মানে কে ইকুয়াল টু কত, মাইনাস 2। তার মানে আপনার সরলরেখার সমীকরণটা আসবে 5x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। 5x মাইনাস 2y, এই যে দেখেন মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে যে 5x মাইনাস 2y ইকুয়াল টু 2 লিখছে। তো 2টাকে এই পাশে নিয়ে আসলেই তো হয়, 5x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাটস ইট, শেষ। আই হোপ সবাই বুঝতে পারছেন। তো এইরকমভাবে আপনাকে বলতে পারে যে একটা সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী, ওইভাবেও বলতে পারে। আচ্ছা, এবার কি বলছে, একটা ত্রিভুজে 2টি শীর্ষবিন্দু এত এত এবং ভরকেন্দ্র এত হলে তৃতীয় শীর্ষবিন্দুটি কত। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, কারণ হচ্ছে যে ভরকেন্দ্রের মান দেওয়া আছে, তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু আপনি অটোমেটিক্যালি বের করতে পারবেন। হ্যাঁ, ওই যে আমরা কি জানি, ভরকেন্দ্রের x ইকুয়াল টু কত, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, ভরকেন্দ্রের y ইকুয়াল টু কত, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3, ভরকেন্দ্র কিন্তু প্রায় আসে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি বলছে, 3,5 এবং হচ্ছে 5,4 বিন্দুগামী রেখার উপর লম্ব রেখার ঢালের মান কত। দেখেন বলছে এই 2 বিন্দুগামী রেখার উপর
লম্ব রেখার ঢালের মান বের করো, রেখার সমীকরণ চাই নাই, চাইছে ওই রেখাটা ঢালের সমীকরণ। তাহলে দেখেন তো এই দুই বিন্দুগামী রেখার যেই ঢাল আসবে সেটা কত, এই দুই বিন্দুগামী রেখার ঢাল m1 আসবে হচ্ছে 4 - 5, এই যে দেখেন কোটিদ্বয়ের অন্তর, সরি হ্যাঁ কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর করবো 5 - 3, তাহলে কত আসতেছে -1 আর হচ্ছে 2 -1/2। ঠিক আছে, এখন বলছে কি এই দুই বিন্দুগামী রেখার যে ঢাল সেটা আমি পেয়ে গেছি, তো বলছে ওই রেখার উপর লম্ব রেখার যে ঢাল সেটার মান নির্ণয় করো। তো একটু আগে শিখাইছিলাম একটা রেখার উপর আরেকটা রেখা যদি লম্ব হয়, একটা রেখার উপর আরেকটা রেখা যদি লম্ব হয় তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে m1 এর ভ্যালুটা কত, -1/2 ইন্টু m2 ইকুয়াল টু কত, -1, তার মানে m2 এর ভ্যালুটা কত আসবে 2, মানে হচ্ছে এটার উপর লম্ব রেখার ঢালের মানটা হবে 2। তাহলে ভাইয়া উত্তর কত, ডি নম্বরটা উত্তর 2। আমি আশা করব সবাই বুঝতে পারছেন। তো এভাবে একটু বুঝে বুঝে অঙ্কগুলো করলে কিন্তু আর কঠিন থাকে না। তারপর কি বলছে, এত রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এ বি রেখার দৈর্ঘ্য কোনটা। ওই যে দেখেন ভাইয়া যে x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এই আকৃতির ক্ষেত্রে বলছি না 5টা টাইপ আছে, তার মধ্যে আরেকটা টাইপ চলে আসছে এখানে। ঠিক আছে, আচ্ছা কি বলা আছে, এই রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তো এই রেখাটাকে আগে লিখি, 3x + 4y = 12, তাহলে 12 দিয়ে ভাগ দেন, তাহলে আসবে 3 × 4 = 12, ও 12 দিয়ে ভাগ দিলে 3 = 1। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই রেখাটা আসলে কেমন, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস, এই যে রেখাটা দেখতে এমন, এটা হচ্ছে 4,0 বিন্দু আর এটা হচ্ছে 0,3 বিন্দু। হ্যাঁ আচ্ছা, তাহলে বলছে এই রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে, এই যে দেখেন এক্স অক্ষকে এই যে এ বিন্দুতে ছেদ করে, আর এই রেখাটাই ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এই যে এই বিন্দুতে ছেদ করছে না, এটা বি বিন্দুতে, এবং বিন্দু দুটা বাইর করে ফেলছি। তো বলছে এ বি এর দৈর্ঘ্য কত, মানে এইটুকুর দৈর্ঘ্যটা কত সেটা জানতে চাইছে। আপনি চাইলে দুই বিন্দুর মধ্যকার দূরত্ব বের করতে পারেন। তো ভাইয়ার আর একটা সিস্টেম আছে যে x/a + y/b আকৃতির যদি সমীকরণ হয় তাহলে এর মধ্যবর্তী অংশের যে দৈর্ঘ্য সেটা হবে √a² + b²। তাহলে এর ভ্যালুটা কত, 4, তার মানে 4² মানে হচ্ছে 16 + b² এর ভ্যালুটা কত, 9। ঠিক আছে, তার মানে 16 × 9 = 25, 25কে রুট করলে 5 আসে, এই হচ্ছে 5 হচ্ছে এটার উত্তর। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে এ নম্বরটা 5। তা আপনি যদি দুই বিন্দু দূরত্ব নির্ণয় করেন সেম জিনিস আসবে, কোনো সমস্যা নেই। দেখেন এটা কতবার আসছে, এটা হচ্ছে গুচ্ছতে আসছে, ক্লাস্টার এগ্রিতে আসছে 19-20 সালে, বাউতে 3-4 সালে আসছে, সাওয়ে আসছে 5-6 সালে, 4-5 সালে, বহুতবার এই প্রশ্ন আসছে। হ্যাঁ, তো আমি আশা করব সরল রেখার এই যে ভাইয়া বেসিক টাইপগুলো দেখাইলাম, এই টাইপগুলো সবাই বুঝতে পারছেন এবং এই টাইপগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। তো সবাই এগুলো ভালো করে পড়বেন। হ্যাঁ, সবাই এগুলো ভালো করে পড়বেন। তো এখন আসেন আমরা বৃত্ত চ্যাপ্টার থেকে কি কি পড়বো বা কি কি ইম্পর্টেন্ট সেটা একটু জেনে নিই। ঠিক আছে, বৃত্ত চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট সেটা জেনে নিই। সরলরেখায় আমি কিন্তু মোটামুটি ফ্রিকুয়েন্ট প্রশ্নগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, তো বৃত্তর ক্ষেত্রে আপনাকে একটা সমীকরণ দেওয়া থাকবে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক চাইতে পারে, ব্যাসার্ধ চাইতে পারে, বা হচ্ছে বৃত্তটা এক্স অক্ষ থেকে কতটুকু, কমন সূত্র থেকে প্রশ্ন আসবে। তারপর বৃত্তের সমীকরণ দিয়ে আইডেন্টিফাই করা, যেটা মাত্র বললাম ওইটা আসতে পারে, বা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে দিতে পারে। তারপরে বৃত্তের জ্যা ও সাধারণ জ্যায়ের সমীকরণ। ঠিক আছে, বৃত্তের যে কোনো জ্যা ও সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণত যে কোনো জ্যা নির্ণয় করতে দেয় না, সাধারণত দেয় না, বাট সাধারণ জ্যাও দিতে পারে। সাধারণ জ্যা কি, দুইটা বৃত্ত থাকবে, দুইটা বৃত্তকে বিয়োগ করলে আপনি যা পাবেন সেটাই সাধারণ জ্যায়ের সমীকরণ। তো এগুলো নর্মাল সূত্র। তারপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে দিতে পারে, যে কোনো বিন্দু থেকে একটা স্পর্শক যদি বৃত্তের উপর আঁকানো হয় ওই স্পর্শকের দৈর্ঘ্য কত সেটা আপনাকে নির্ণয় করতে দিতে পারে। তারপরে একটা সরলরেখা একটাকে বৃত্তকে স্পর্শ করার শর্ত কি, তো এগুলো আপনাকে করতে দিতে পারে। ঠিক আছে, যেমন ধরেন একটা সরলরেখার কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর লম্ব যে দূরত্বটা সেটা বৃত্তের ব্যাসার্ধ সমান, এটাই হচ্ছে স্পর্শ করার শর্ত। তো এই টাইপের জিনিসগুলো আসতে পারে। ঠিক আছে, বিন্দুর অবস্থান নির্ণয় বলতে একটা বিন্দু দিবে, বিন্দুটা বৃত্তের ভিতরে না বাহিরে নাকি বৃত্তের উপরে অবস্থিত সেটা জানতে চাবে। ঠিক আছে, তারপর কোন বৃত্ত অন্য বৃত্তকে অন্তঃস্থভাবে স্পর্শ করছে নাইলে বহিঃস্থভাবে স্পর্শ করছে সেই সংক্রান্ত প্রশ্ন দিতে পারে। তো এখন আমার কথা হচ্ছে বৃত্তের কোন কোন জিনিস ইম্পর্টেন্ট আমি বলে দেই। বৃত্তের ক্ষেত্রে এই যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ, একটা সরলরেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত এটা খুবই গুরুত্বপূর্ণ, কোন বৃত্ত অপর একটি বৃত্তকে অন্তঃস্থ বা বহিঃস্থভাবে স্পর্শ করা এটাও খুবই গুরুত্বপূর্ণ, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় এটাও খুব গুরুত্বপূর্ণ। তো এই 4টা টপিক বৃত্তের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বাট আপনি এই সবগুলো টপিক রিভিশন দিয়ে যাবেন মাস্ট। ঠিক আছে, আচ্ছা তো এখন কি বলছে, এই যে সমীকরণ সংক্রান্ত একটা প্রশ্ন, কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে, কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে। এখন খেয়াল করেন সমীকরণটা কি দেওয়া আছে, x - y + 3² + kx + 2y - 1 = 0, দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা
একটা সমীকরণ, বৃত্তের সমীকরণ নির্দেশ করার শর্ত কি আমি আপনাকে বলি। বৃত্তের সমীকরণ নির্ণয় করার হওয়ার শর্ত হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সম্মিলিত পদ থাকতে হবে, দুইটা পদই থাকতে হবে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য শর্ত। তারপর হচ্ছে এক্স স্কোয়ারের সামনে সহগ ওয়াই স্কোয়ারের সামনে সহগ কি হতে হবে, সেম হতে হবে। এটা কি বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত। এবং বৃত্তের সমীকরণে কখনোই এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকবে না, এক্স ওয়াই সম্মিলিত পদ কি থাকবে না। এই হচ্ছে বৃত্তের মোটামুটি শর্ত কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্মিলিত পদ থাকবে, তাদের সামনে সহগগুলো সমান হবে, এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকবে না। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণের সাধারণ শর্ত। তো আপনাকে এটা একটা শর্ত সমীকরণ দেওয়া আছে, বলছে এটা বৃত্তের সমীকরণ হবে কি নাকি হবে না, তো সেটা আমরা চেক করি চলেন। এটা কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ওই সূত্রে ফেলবো এটাকে। হ্যাঁ, তাহলে এটাকে একটু সাজায় নি আপনাদের বোঝার সুবিধার জন্য, a প্লাস এই যে বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রে ফেলবো। ভাই কিন্তু আজকে অনেক রাশ করে বলতেছি, তো আপনারা একটু বুঝে নেবেন। তাহলে দেখেন a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2 ইন্টু সি ইন্টু এ। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এগুলো আপনাদের কিন্তু এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। প্লাস এখন দেখেন এইটাটা গুণ করে দিই, এটা কি হয়, ফার্স্টে যদি গুণ করি কে এক্স ওয়াই, আপনারা নিজেরা করেন, মাইনাস কে এক্স প্লাস হচ্ছে 2y মাইনাস 2 ইকুয়াল টু কত 0। তো এরকম যদি হয় তাহলে খেয়াল করেন পুরো ইকুয়েশনটা কিন্তু ভাই লিখে ফেলছি, এটা কিন্তু আসছিল ক্লাসটারে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের পরীক্ষা আসছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রইল। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, এখন আমরা একটু সাজাই দিই, এখানে কত মাইনাস 2xy হয়েছে। হ্যাঁ, এক্স ওয়াই যুক্ত কি আর পদ আছে, এই যে এখানে আছে কে এক্স ওয়াই আছে। তাহলে একটা কাজ করি এক্স ওয়াই যুক্ত পদগুলোকে কমন নিয়ে ফেলি। হ্যাঁ, তাহলে আমি যদি এক্স ওয়াই কে কমন নেই, এক্স ওয়াই যদি কমন নেই তাহলে খেয়াল করেন তো কি আসবে, এক্স ওয়াই যদি কমন নেই এখানে তো প্লাস কি আছে আর এখানে আছে মাইনাস 2, এখানে আছে কত দেখেন মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই, তার মানে আপনার আসবে হচ্ছে কে মাইনাস 2। আশা করি বুঝাইতে পারছি যে এক্স ওয়াই যুক্ত পদগুলোকে একসাথে করে ফেলছি, তারপর ওয়াই যুক্ত পদগুলোকে একসাথে করে ফেলি চলেন। এই যে দেখেন ওয়াই এর এখানে কত আছে মাইনাস 3 দুগুণা 6y আর এখানে আছে প্লাস 2y, তাহলে মাইনাস 6y থেকে প্লাস 2y গেলে কত মাইনাস 4y, কেমন। তারপরে এখানে আছে 3 দুগুণা 6x আর এখানে আছে মাইনাস kx, খেয়াল করছেন, তাহলে 6x আর kx, তো এখান থেকে আপনি চাইলে x কমন নিতে পারেন, তার মানে আপনার আসবে 6 মাইনাস kx, দ্যাটস ইট। হ্যাঁ, আচ্ছা তাহলে আমার এই যে x এর পদগুলোও কমন চলে আসলো, তারপরে y এর পদ তো আমার চলেই গেল, y এর পদ তো একটু আগে হিসাব করলাম, তারপরে থাকে ধ্রুবপদের কাজ, ধ্রুবপদের কাজটা কত 9, 9 থেকে 2 গেলে কত থাকে 7 থাকে, এই হচ্ছে আপনার সমীকরণ। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করেন, আসলে এত কিছু করার দরকার নেই, এইটুকু বুঝলেই চলে। হ্যাঁ, এখন দেখেন আপনার বৃত্তের সমীকরণটাকে ভাইয়া একদম সাজায় নিচ্ছি। ঠিক আছে, এই যে একদম সাজায় নেওয়া হয়েছে। এখন এটার মধ্যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্মিলিত পদ আছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সামনে সহগ কত 1 1 সেম আছে, ভেরি গুড। এখানে কি এক্স ওয়াই সম্মিলিত পদ আছে, তাহলে বৃত্তের সমীকরণ হওয়ার জন্য তো এক্স ওয়াই সম্মিলিত পদ থাকা যাবে না, তাইলে ভাইয়া এই পদের মান তো থাকতে পারবে না যদি এটা বৃত্তের সমীকরণ হইতে হয়। তাহলে এই পদের মান কি করা যায়, এই এক্স ওয়াই এর সাথে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, তাই না, তাইলে তো বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে এটা শূন্য বানানোর জন্য দেখেন তো কে এর মানটা কত বসালে শূন্য হয়, কে এর মানটা 2 বসালে শূন্য হয়, তার মানে এখানে আমি বুঝতেছি কে ইকুয়াল টু কত 2, কে এর মান যদি হয় তাহলে এইটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। কে এর মানটা কত হইলে, কে এর মানটা যদি 2 হয় তাহলে এটা একটা বৃত্ত নির্দেশ করবে। এই যে বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা একটা বৃত্ত হবে, তাহলে কে এর মান যদি 2 হয় তাহলে এক্স ওয়াই পদটা গায়েব হয়ে যাবে, তখনই এটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। ঠিক আছে, তারপর আপনাকে কি বলছে হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c রেখাটা যদি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বৃত্তের স্পর্শক হয় তবে নিচের কোনটি সত্য। দেখছেন এটা বাউতে কতবার আসছে, মানে হচ্ছে এই আকৃতির একটা রেখা এই আকৃতির একটা বৃত্তের স্পর্শক হইলে কোনটা সত্য। তো এটা আপনাদের কিন্তু আসলে মনে রাখার কথা, c ইকুয়াল টু প্লাস মাইনাস a ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কোয়ার, এটা হচ্ছে আপনাদের সূত্র। ঠিক আছে, রুট ওভার কত 1 প্লাস m স্কোয়ার, এই a নম্বরটা হচ্ছে সূত্র। y ইকুয়াল টু mx প্লাস c আকৃতির একটা রেখা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বৃত্তের স্পর্শক হবে তখনই যখন এই c এর মানটা কত হবে, c ইকুয়াল টু প্লাস মাইনাস a ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কোয়ার হয়। এই যে m, এই c এর মানটা হচ্ছে এই c, এই যে m,
আর এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। আই হোপ ক্লিয়ার। এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হবে তখনই যখন সে এই জিনিসটা মানবে, সি ইকুয়াল টু প্লাস মাইনাস a ইন্টু রুট ওভার 1 + m²। এটা হচ্ছে ডিরেক্ট সূত্র, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, এই বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত, ঠিক আছে। এই বৃত্তটা, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা কেমন, x² + y² - 6x - 4y + c = 0। এটা কোন আকৃতির বৃত্তের সমীকরণ মনে পড়ে আপনাদের? মনে পড়া উচিত। x² + y² + 2gx + 2fy + c = 0। এটা আমরা একটু সাজাই, চলেন। x² + y² + 2 * g * x + 2 * f * y + c = 0। এই হচ্ছে ঘটনা, সাজায় নিলাম। এখন বলছে এই বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা কি জানি, x অক্ষকে স্পর্শ করে, যখন x অক্ষকে স্পর্শ করলে g² = c হয়, y অক্ষকে স্পর্শ করলে f² = c হয়, ঠিক আছে। তাইলে x অক্ষকে স্পর্শ করলে g² = c, y অক্ষকে স্পর্শ করলে f² = c। তাহলে আমাকে বলছে এখানে y অক্ষকে স্পর্শ করছে, তার মানে f² = c। এখানে f এর ভ্যালুটা কত, এই যে এটা -2, f = কত, -2। যেহেতু y অক্ষকে স্পর্শ করছে তার মানে f² = c, c এর ভ্যালুটা হবে f² এর সমান, তার মানে 2 × 2 = 4। এই হচ্ছে ঘটনা। তার মানে আপনার c এর মানটা কত, এখানে 4, c এর মানটা হচ্ছে a নম্বর 4। আই হোপ সবাই বুঝতে পারছি, ঠিক আছে। এখন কি বলছে, এত এবং এত বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটি কত হবে? অঙ্কিত বৃত্তের সমীকরণটি কত হবে? কি বলছে, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে। তো আমরা সব সময় মনে রাখবো যে x1, y1 এবং x2, y2, x2, y2 এই দুইটা বিন্দু সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটার সূত্র কি সেটা আমরা সবসময় মনে রাখবো। এটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণের সূত্র হবে x - x1 ইন্টু x - x2 y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। ইকুয়াল টু কত, 0। এই হচ্ছে এদের সমীকরণ, ঠিক আছে। দুইটা বিন্দু সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ সূত্র হচ্ছে এইটা, x - x1 ইন্টু x - x2 মাইনাস y - y1 ইন্টু y - y2, ঠিক আছে। দ্যাটস ইট। আমি আশা করব সবার মাথার মধ্যে এই জিনিসটা ঢুকছে, ঠিক আছে। ইকুয়াল টু কত ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে 0। ইকুয়াল টু কত ভাইয়া, ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমরা আরেকবার একটু চেক করি আমাদের সূত্রটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আসলে এই জিনিসটা কেমনে করে আমি বলি। এই যে মনে করেন, এই যে এরকম জিনিসটা, যে আপনার ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, ব্যাসের কি দেওয়া আছে, দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে। এইটা হচ্ছে x1, y1 আর এটা হচ্ছে x2, y2। এই যে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে। এখন বলছে আপনাকে অঙ্কিত বৃত্তের সমীকরণটা, যে সেই সমীকরণটা নির্ণয় করো। তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমি একটু আমার মতো করে চেক করব, ঠিক আছে। আমি একটু আমার মতো করে চেক করব। উপরস্থ একটা বিন্দু ধরে নিচ্ছি xy, তাইলে আমার হচ্ছে যে এটা ঢালের মান কত হবে, এটা ঢালের মান হবে y - y1 ডিভাইডেড বাই x - x1। যেহেতু দুইটা পরস্পর লম্ব হবে তার মানে ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। তাহলে হচ্ছে এটা কত, y - y2 ডিভাইডেড বাই x - x2 ইকুয়াল টু হচ্ছে -1, ঠিক আছে। তো ইকুয়াল টু যদি -1 হয়, কারণ এই ঢাল দ্বয়ের গুণফল কত, -1, তাহলে y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু x - x1 ইন্টু x - x2। তাহলে ওইটা যদি এক পাশে আসে এটা প্লাস হবে, তার মানে অঙ্কিত বৃত্তের যেই সমীকরণ হবে সেটার মধ্যে এইরকম হবে, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ হবে। বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ এইটা হবে। কেমন, সবাই একটু মাথায় রাখবে। এই যে দেখছেন ভাইয়া হচ্ছে এখানে প্লাস না মাইনাস সেটা নিয়ে কনফিউশনে চলে গেছিলাম। তো আমি জাস্ট কি করলাম, আমি জানি যে ফর্মুলাটা এভাবে ডেভেলপ হয়েছে, আমি এবার মতো করে চেক করে নিছি। তো আপনারা এখন আর ওই সময়ে নাই যে আপনারা চেক করা শিখবেন বা কিছু। তো যাই হোক, আপনাদের এখন কাজ হচ্ছে এই সূত্রটা মনে রাখা, x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকলে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে আপনাকে কি দেওয়া আছে, ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু, একটা দেওয়া আছে -9,9 আর একটা দেওয়া আছে 5,5, ঠিক আছে। তাহলে আমার সূত্র কি হবে, x - x1। তাহলে x - x1 এর ভ্যালুটা কত, x1 এর ভ্যালুটা হচ্ছে -9, তার মানে -9 তাহলে x - x1 ইন্টু x - x2, তার মানে x - x2 কত, 5 প্লাস হচ্ছে y - y1 এই যে 9 ইন্টু y - y2 ইকুয়াল টু কত, 0। এই হচ্ছে ঘটনা। তাহলে এটার আমার কি করতে হবে, গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে কত হবে, x² - 5x প্লাস 9x মাইনাস 5 নং 45, তারপরে প্লাস হচ্ছে y² - 5y
-9y প্লাস হচ্ছে 5 নং 45 ইকুয়াল টু 0। এই হচ্ছে ঘটনা। সূত্রগুলো ভাই ভুল করিয়েন না কেউ, হ্যাঁ। তাহলে আপনার বৃত্তের সমীকরণ কত? x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখেন এখানে 5টা x আছে, এখানে 9টা x আছে, তার 5টা আর 9টা মিলে কয়টা হলো? 4টা x হলো, ঠিক আছে, কারণ +9x -5x, তাই না? এটা গেল। তারপর হচ্ছে y কয়টা আছে? 9টা y 5টা y, মানে হচ্ছে 9 5 14টা y হয়েছে এখানে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন 45 আর 45 পরস্পরকে নাকচ করে দিল, ঠিক আছে। তাহলে তো মোটামুটি শেষ। ইকুয়াল টু কত? 0। তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 14y প্লাস 4x মাইনাস 14y ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 14y ইকুয়াল টু 0। এই ডি নম্বরটা উত্তর। কেমন? আচ্ছা, কৃষির যতগুলো প্রশ্ন সলভ করতেছি আপনার ম্যাক্সিমামের উত্তর আসতেছে হয় এ নয় ডি, ঠিক আছে। তো যাক, এখন দেখেন কি বলছে, এত বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? এত বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? তাহলে বৃত্তের যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে স্পর্শকের সমীকরণ কিন্তু সূত্র আছে। তার জন্য আমার ফার্স্ট হচ্ছে বৃত্তের সমীকরণ জানতে হয়। বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটার উপরস্থ যেই কোনো x1 y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা কি হবে সেটা আমরা এখন লিখব। স্পর্শকের সমীকরণটা হবে যেখানে x স্কয়ার আছে সেখানে হবে x ইন্টু x1, যেখানে y স্কয়ার আছে সেখানে হবে y ইন্টু y1, মাইনাস 2 ইন্টু যেখানে x আছে সেখানে হবে x প্লাস x1 ডিভাইডেড বাই 2 প্লাস 6 আছে যেখানে সেখানে হবে y প্লাস y1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে এই যে এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন x1 বিন্দুটা কত? এই যে দেখেন x1 বিন্দুটা হচ্ছে 3, y1 বিন্দুটা হচ্ছে -1, ঠিক আছে। y1 কোটিটা হচ্ছে -1। তাহলে x1, তার মানে x1 এর ভ্যালুটা হচ্ছে 3, তার মানে x এর জায়গায় x1 এর জায়গায় 3 বসান, 3x। y1 এর ভ্যালুটা হচ্ছে -1, তার মানে -y, তারপর -2 ইনটু x প্লাস x1 এর ভ্যালুটা কত? x1 এর ভ্যালুটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, আচ্ছা এটা কাটাকাটি করা যায়, প্লাস 6 ইনটু আপনার হচ্ছে y প্লাস y1, y প্লাস y1 এর ভ্যালুটা হচ্ছে -1, y1 এর ভ্যালু -1 হয়, এটা -1 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইকুয়াল টু 0। এখানেও কাটাকাটি করলে 3 দুগুণা 6, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে তাহলে দাঁড়াবে আপনার 3x মাইনাস y, তারপরে হচ্ছে -x মাইনাস 3, তারপরে হচ্ছে প্লাস 3y মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখবো আমরা, দেখি কয়টা x আসে। 3x, 3টা x থেকে একটা x গেলে 2টা x থাকে, তারপরে 3টা y থেকে একটা y গেলে 2টা y থাকে, ঠিক আছে। এই যে yও গেল, তারপরে কত? 3 এ 3 এ 6, 6 এর থেকে 2 গেলে কত থাকে? 4 থাকে, তার মানে -4 ইকুয়াল টু 0। তাহলে এটা কত আসবে? x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। এই হচ্ছে আপনার স্পর্শকের সমীকরণ, x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। এই নম্বরটা উত্তর। আবারও দেখছেন, আবারও এই নম্বরটা উত্তর চলে আসছে, x প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? এত বৃত্তটি দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ কত? ঠিক আছে, x অক্ষের খণ্ডিতাংশের কোন একটা বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি? 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। y অক্ষের খণ্ডিতাংশের সূত্র কি? 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনার সমীকরণটা কেমন দেখতে? 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে সমীকরণ। তো আমাদের সমীকরণের মধ্যে নর্মাল থাকে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে কি এক্স এর সামনেও 2 আছে, ওয়াই এর সামনেও 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে ওই আকৃতি চলে আসবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y প্লাস হাফ ইকুয়াল টু কত? 0। এই যে সমীকরণ আকৃতি আসলো। তো আকৃতি যদি আসে, এখন এটাকে আমরা আরেকটু সুন্দর করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস হাফ ইকুয়াল টু 0। এই হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে দেখেন এক্স অক্ষের খণ্ডিতাংশ চাইছে, এক্স অক্ষের খণ্ডিতাংশের জন্য জি এর মান আর সি এর মান লাগবে। জি এর মানটা কত? জি এর মানটা হচ্ছে -1, জি ইকুয়াল টু কত? -1। আর সি এর মানটা কত? হাফ, সি এর মানটা কত? হাফ। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত হবে? 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। তাহলে ভাই 2 ইন্টু রুট ওভার 1 আর হচ্ছে মাইনাস হাফ, 1 থেকে হাফ বিয়োগ গেলে কত থাকবে? হাফ থাকবে। তার মানে 2 ইন্টু
1/√2 ইকুয়াল টু কত √2, ঠিক আছে, ইকুয়াল টু কত √2। তার মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে সি ইকুয়াল টু কত √2, ইকুয়াল টু কত √2। তো একটা জিনিস দেখেন, ভাইয়া হচ্ছে কি করছি, ভাইয়া হচ্ছে বিভিন্ন টাইপের একটা একটা করে অঙ্ক আনছি, যেই অঙ্কগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে ফ্রিকুয়েন্ট, এবং ভাই আপনাদেরকে বলেছি কোন টাইপগুলো বেশি প্র্যাকটিস করা লাগবে, আর যেই টপিকগুলো দিয়ে দিচ্ছি সবগুলো টপিক একবার করে হলেও দেখবেন, সবগুলো সূত্র একবার করে হলেও দেখবেন। বইয়ের মধ্যে এমন কোনো সূত্র রাখবেন না যে সূত্র আপনি জানেন না, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কৃষি তো ডিরেক্ট সূত্রের অঙ্ক দিয়ে দেয়, মানে সূত্র, এই যে দেখেন এটা সূত্র, ডিরেক্ট সূত্রের অঙ্ক দিয়ে দিচ্ছে সবগুলাই কিন্তু কম বেশ। তো ডিরেক্ট সূত্রের অঙ্ক সূত্র পারলেই পারা যায়, হ্যাঁ, ওটার জন্য আহামরি দক্ষতা লাগে না, আহামরি ব্রেন খাটানো লাগে, সূত্র জানি, সূত্র বসাইলাম, জাস্ট ডাটাটাই না বসাই দিলাম, শেষ, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে ডিরেক্ট সূত্রের অঙ্ক, তো কৃষিতে ম্যাক্সিমামই ডিরেক্ট সূত্রের অঙ্ক আসারই কথা। তো যাই হোক, ভাইয়া হচ্ছে যে টপিকগুলো দিচ্ছি সেগুলো ভালো করে চর্চা করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে। আর হচ্ছে যে আপনি এগুলা অবশ্যই অবশ্যই মাস্ট রিভিশন দিবেন, এগুলার থেকে ছোট আর কোনো সাজেশন আসবে না, এগুলাই ছোট সাজেশন, ঠিক আছে। তা আশা করি এই 3টা চ্যাপ্টারে মোটামুটি সবাইকে আমি মোটামুটি গুছিয়ে দিতে পারছি যে কি এখন এই শেষ মুহূর্তে পড়তে হবে।